ব্যাকবেঞ্চার স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। সম্প্রতি WP কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে, আর আগামী দিনে অর্থাৎ 21শে ডিসেম্বর আছে KP কনস্টেবল পরীক্ষা। তো সেই উপলক্ষে 4খানা মক টেস্টের কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রথম মক টেস্টটা 5 তারিখে হয়ে গেছে গত সপ্তাহে। এটা হচ্ছে 2 নম্বর মক টেস্ট, এবং আগামী 3 ও 4 নম্বর মক টেস্টটা 16 ও 19 তারিখে নেওয়ার কথা রয়েছে এবং নির্ধারিত সময়ে হবে। ওকে, যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা যদি মক টেস্টে ছুটে নিতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে জয়েন করে যাও। কিভাবে মক টেস্ট নেওয়া হচ্ছে বা কিভাবে তোমরা ওএমআর জমা দেবে বা আমরা রেজাল্ট কীভাবে দিচ্ছি পুরো সেখানে দেখতে পাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আর একটা কথা বলে রাখি, এই যে মক টেস্টে এখানে 100খানা কোশ্চেন আছে, তো 100খানা কোশ্চেন একটা লম্বা ভিডিও হয়ে যাবে, যার জন্য দুটো পার্টে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রথম পার্ট, অর্থাৎ এখানে 1 থেকে 50খানা কোশ্চেনের আলোচনা আছে। দ্বিতীয় পার্টে, পার্ট 2তে 51 থেকে 100 নম্বর কোশ্চেনের তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, একটি সংখ্যাকে পরপর দুবার 6% করে বৃদ্ধি করলে সংখ্যাটি মোট কত শতাংশ বৃদ্ধি পায়? তো যদি সহজভাবে বলা যায়, 6 6 12, আর 6 স্কোয়ার হচ্ছে 36/100 অর্থাৎ 0.36, তো 12.36%, অপশান সি। আর আমরা সূত্রটাও আমরা জানি, সেখানে কি হয়, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, সেখানে হচ্ছে দুটোই 6%, তার মানে কি 6 প্লাস 6 প্লাস 6 ইন্টু 6 বাই 100, তো আলটিমেটলি হিসাব করলে 12.36%ই হয়, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চিন, জল বরফে পরিণত হলে আয়তন 9% বেড়ে যায়, তবে বরফ জলে পরিণত হলে আয়তন কত শতাংশ কমে যাবে? তার মানে কি, আমরা যদি ধরি প্রথমে 100 ইউনিট জল ছিল, তার মানে সেটা বেড়ে কত হচ্ছে 109 ইউনিট। এবার বরফ থেকে জলে পরিণত হলে কত কমবে? 9 কমবে। কার সাপেক্ষে? এটা 109 থেকে কমছে, তার মানে এটা হবে 9/100, 109, 100 না, 109 ইন্টু 100, তার মানে সেটা হবে 900/109, তাহলে কত হচ্ছে সেটা 800, 8 9 72, 872, মানে 8 পূর্ণ 72 অর্থাৎ 28-এর 109%, এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি। পরের কোশ্চিন, কোনটি আলাদা? এক্ষেত্রে এ বি ডি তিনটেই হচ্ছে জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তো অপশান বি হবে অ্যান্সার, অড নাম্বার। আচ্ছা, এই অর্থে মানে এই কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যদি এরকম এরকম সিরিজের ক্ষেত্রে যদি এরকম কোনো বেটার লজিক পাওয়া যায়, যে দুটো লজিকে দু রকম মানে অ্যান্সার আসছে, তাহলে কিন্তু যেটা বেটার লজিক, ওকে, বা যেটা স্ট্রং লজিক বলা হয়, স্ট্রঙ্গার, তো সেটা কিন্তু ধরা হবে। ওকে ওকে, তো এই ক্ষেত্রে অপশান বি হবে অ্যান্সার। পরে কোশ্চেন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন অ্যান্সার হচ্ছে দন্তি দুর্গ, তিনি 735 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, ও অ্যান্সার হচ্ছে দন্তি দুর্গ, মানে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। পরের কোশ্চেন, রোজা 1 ঘন্টায় 32টি রসগোল্লা খেতে পারে, তার বোন লীলা সমসংখ্যক রসগোল্লা খেয়ে 3 ঘন্টায় খায়, অর্থাৎ 32টি রসগোল্লা রোজার খেতে লাগে 1 ঘন্টা, আর তার বোনের লীলার খেতে লাগে 3 ঘন্টা। একসাথে 32টি রসগোল্লা খেতে কত সময় লাগবে? তাহলে একসঙ্গে খেলে কত লাগবে? তার মানে একজনের লাগে 1 ঘন্টা, আর একজনের 3 ঘন্টা, তাহলে একসঙ্গে কত লাগবে? তাহলে কত হবে 1 × 3/1 + 3 মানে 4। এবার এটা অপশন সব মিনিটে আছে, মানে আমাকে মিনিটে করতে হবে, তো 60 দিয়ে গুণ করে নিলাম, 4 15 60, তার মানে 45 মিনিট হবে অ্যান্সার। ওকে, অপশান এ। পরে কোশ্চিন, WWF এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে অ্যান্সার, অপশান ডি, ইংল্যান্ড। আর এটা কোথায় আছে? এটা সুইজারল্যান্ডে। ওকে, সুইজারল্যান্ডে আছে, ইংল্যান্ড। এখানে WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। তো এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? এটা হচ্ছে 1961 সালে এস্টাবলিশ হয়েছিল। ওকে, পরের কোশ্চেন, ভুল রাশিটি নির্ণয় করো। তো এখানে আমরা একবার এটা লিখি, 1 3 10 21 64 129 356 আর 777। ওকে, তো এটা হচ্ছে ইন্টু 2 প্লাস 1, আর 3 থেকে 10 হচ্ছে ইন্টু 3 প্লাস 1। ওকে, একইভাবে চলবে, ইন্টু 2 প্লাস 1, আবার ইন্টু 3
প্লাস 1, আবার এটা হচ্ছে ইন্টু 2 প্লাস 1, এটা হচ্ছে ইন্টু 3 প্লাস 1, এটা হবে ইন্টু 2 প্লাস 1। এবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টু 3 প্লাস 1 যদি 3 9 27 আর 1 8, মানে শেষে 8 হওয়ার কথা। ওকে, 6 আছে, তো এটা অ্যাকচুয়ালি ভুল আছে। এটা কত হবে? 3 300 আর 29 মানে 87, তো 387 আর প্লাস 1 মানে এটা 388 হবে। ওকে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে এই যে এইটা 356। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে অপশান এ 356। ওকে, পরে কোশ্চেন, একটি পালক একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? এবার যেহেতু শূন্য স্থানে রয়েছে, তার মানে এখানে কোনো বায়ুর বাধা নেই, অর্থাৎ তিনটে বস্তুই যে কোনো মানে ভরের হতে পারে, তাদের একই দ্রুততায় বলতে একই গতিতে তারা একই সাথে নিচে পড়বে আর কি। অপশান ডি হবে অ্যান্সার। পরে কোশ্চেন, একটি ব্যাগে 25 পয়সার 600টি কয়েন আছে, 600টি কয়েন এবং 50 পয়সার 1200টি কয়েন আছে। যদি 25 পয়সার কয়েনের 12% এবং 50 পয়সার কয়েনের 24% বের করে নেওয়া হয়, তবে কত শতাংশ টাকা ব্যাগ থেকে বের করে নেওয়া হয়েছে? ওকে, তো 25 পয়সার কয়েন আছে কতগুলো? 600টি। 600টি মানে আমরা বলে দিতে পারি এটা কত হবে? 150, যেহেতু 4 ভাগের 1 ভাগ হবে টাকা, মানে 150 টাকা অ্যাকচুয়ালি। আর এদিকে 50 পয়সার কয়েন আছে কতগুলি? 1200টি। তার মানে 50 পয়সা মানে কি দুটো 50 পয়সা 1 টাকা, তার মানে এটা কতগুলো মানে কত টাকা হবে? এখানে 600 টাকা হবে। এবার 50 পয়সা করে 12% মানে বের করে নেওয়া হয়েছে, অর্থাৎ যতগুলো কয়েন ছিল তার 12%, মানে 600 12% কত হয়? 600 12% হয় 10% 60 আর 2% 2 6 12 মানে 72। 72 মানে কত টাকা? 18 টাকা। ওকে, আর 50 পয়সার কয়েন 24%, মানে 1200 থেকে বের করা হয়েছে 24%। তাহলে এর 10% মানে 120, 20% মানে হচ্ছে 240, 240 আর 4%, 1 মানে 12, 4 মানে 48, 240 আর 48 কত? 288। এটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, না হলে টাইম পাবে না পরীক্ষা হলে। 288 মানে হচ্ছে 144 টাকা। তাহলে আমাকে 144 আর 18 টাকা মানে 162 টাকা বের করা হয়েছে কার থেকে? 750 টাকা থেকে। আগে ছিল কি 750, এই যে 150 আর 600 মিলে 750 টাকা। তো কত পার্সেন্ট এটা? গুণ করে দিতে হবে এত, 5 15 5 2, তার মানে হচ্ছে 324, 324 বাই 15, তাহলে সেটা হচ্ছে কত? 15 2 30, 15কে 15 আর 9 6 15 90, তার মানে এত পার্সেন্ট, অর্থাৎ 21.6%। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এটা একটা সিম্পলিফিকেশন আছে। তো এক্ষেত্রে এই টাইপের যেগুলো ডেসিমেল নাম্বার বড় বড় থাকে, সেখানে কি করতে হয়? দেখে নিতে হয় উপরে আর নিচে যে কতগুলি ডেসিমেল কোন দিকে। যদি উপরে বেশি থাকে দশমিক পরের সংখ্যা, তাহলে নিচে একের পর ততগুলো জিরো হয়ে যায়। আবার সেম ব্যাপারটা নিচের ক্ষেত্রেও হয়। তাহলে কি দেখে নেব আমরা? উপরে এখানে 3 3 6 আর 3 9, আর নিচে কত আছে? 4 4 8 আর 1 9, তো সমান আছে, তাহলে কোনো সমস্যা নেই, দশমিক সব উঠে যাবে। আমি আপাতত এটা রুটটা নিচ্ছি না আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য। 256 ইন্টু 81 ইন্টু 4356 4356 বাই 15625 ইন্টু 121, আমি বাদিকে জিরোগুলো সব তুলে দিচ্ছি যেহেতু আমার দশমিক নেই, তো জিরোর কোনো প্রয়োজন নেই, ইন্টু 1296 ইন্টু 64 64, তার মানে তার ডবল হচ্ছে 128, তার ডবল 256, অর্থাৎ 4 4 3 12, 4 2 8, 4 4 16, 4 1 4, 4 8 32, হ্যাঁ 81 দিয়ে 4 4 দিয়ে এটাকেও কেটে যাবে, 4 1 4 0 4 8 32, 3 4 9 36, 11 9 11 11 11 9 11 99 9 11 99 11 9 9 6 6 12 আর 7 19 যায় না। তার মানে আমার পড়ে থাকছে অ্যাকচুয়ালি 9 উপরে আর নিচে হচ্ছে 15625। আচ্ছা, এবার আমি রুটটা নিয়ে নিই। তাহলে পড়ে থাকছে 9 বাই
15625। এখানে 15625 অ্যাকচুয়ালি স্কোয়ার নাম্বার। 15625 25-এর জন্য 5 আর 156, মানে 12 স্কোয়ার আর 13 স্কোয়ার, তো 12 স্কোয়ার হবে 12, 12 আর 13 গুণ করলে হয় 144, 12 156, মানে মানে ক্রস করছে না, তো অর্থাৎ 12 হবে, মানে 125। তারপর উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 125, তাহলে কত হবে 0.300, একটা 30 আর একটা 0, 300, 250 আর 50 থাকছে একটা 0, 4, অর্থাৎ 0.024 হবে অ্যান্সার, অপশান ডি। এটা একটু ক্যালকুলেটেড ছিল কোশ্চেনটা, তো অপশান ডি হবে অ্যান্সার, 0.024। পরের কোশ্চেন যাই। ইউনেস্কো 2025 এ কোন ভারতীয় উৎসবকে অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্ত করেছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশান বি, দিওয়ালি। দিওয়ালিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনেস্কোতে, তো দিওয়ালি হচ্ছে অ্যান্সার, অপশান বি। পরের কোশ্চেন, ফিজিওলজি যেমন জীববিদ্যার সাথে সম্পর্কিত তেমনি মেটাফিজিক্সের সাথে সম্পর্কিত হলো, মানে কোনটি হবে? এবার এখানে মেটাফিজিক্স তো দেখেই প্রথমেই মাথায় আসবে মেটাফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা বা ফিজিক্সের সাথে, কিন্তু সেরকম না, এটা হচ্ছে দর্শনের পাঠ, তো অপশন বি। এটা ভুলে যেন গেস করে এই জন্য পরীক্ষা হলে মার্চেন্ট দেখেই মনে হতে পারে ফিজিক্সের কোনো পার্ট, এরকম কোনো বিষয় না, এটা অপশন বি, দর্শনের অংশ হচ্ছে মেটাফিজিক্স। ওকে, পরের কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব হাইকোর্ট রয়েছে বা আছে? তো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? আমাদের দিল্লিতে, দিল্লি হাইকোর্ট বলা হয়, দিল্লি হাইকোর্টে আছে নিজস্ব হাইকোর্ট। আচ্ছা, আমাদের যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বা হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, এই ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে আমাদের পশ্চিমবঙ্গ, তাছাড়া একটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেটি কি? তোমরা এটা কমেন্ট সেকশনে জানাও যে কলকাতা হাইকোর্টের আন্ডারে কোন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ওকে, পরের কোশ্চেনে চলো। এই যে রাশিটি বা সংখ্যাটি আছে, এখানে একক স্থানীয় অর্থাৎ মানে ইউনিট ডিজিট কি হবে এটাই। তো 936, এখানে কি করতে হয়, 6 নিতে হয়, উপরে যে 97 4 দিয়ে ভাগ করে যে রিমেনিংটা থাকে, রিমাইন্ডার, তার মানে 4 দিয়ে ভাগ করলে হয় 4 2 8, 4 4 16, 1 1 থাকছে, ইন্টু 3 পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 0, তো 0 হলে 0 নিয়ে নেবে না, এটা ভুল, 3 উপরে 4 নিয়ে নেবে 0 যদি হয়ে যায়। আর তারপরে 5-এর পাওয়ার যাই থাক কোনো সমস্যা না, সবসময় ইউনিট ডিজিট ওটা 5ই থাকে সবসময়, অলওয়েজ। তার মানে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4 81, মানে 1, আর এটা হচ্ছে 5, তার মানে ইউনিট ডিজিট হবে, এটা গুণ করলে 30, মানে ইউনিট ডিজিট 0, তো 0 হবে অ্যাকচুয়ালি অ্যান্সার, ইউনিট ডিজিট 0। ওকে, অপশান এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন, লুপ্ত রাশিটি নির্ণয় করো। এই একটা সিরিজ দেওয়া আছে এখানে লুপ্ত রাশি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো সিরিজ আছে, এ বি, একটা অন্তর একটা, বি সি ডি ই, তাহলে এটা কি হবে এফ, তার মানে শেষে হবে এফ, তার আগে কি হচ্ছে বি এর পর ডি, ডি এর পর এফ, তার মানে একটা, মানে বি একটা জাম করে করে, বি সি ডি, তারপরে ই এফ, এফ এর পর জি না থেকে এইচ, এইচ এর পরে আই না থেকে কি হবে জে হবে, তাহলে এফ এর আগে কি হবে জে হবে, তার মানে জে এফ, অপশন ডিতে আছে জে এফ অ্যান্সার, অপশন ডি। পরের কোশ্চেনে, 2600 টাকা 2 ভাগ এমনভাবে ঋণ দেওয়া হলো যাতে এক ভাগের 10% হারে 5 বছরের সুদ অপর ভাগের 9% হারে 6 বছরের সুদের সমান হয়। 10% হারে কত টাকা ঋণ দেওয়া হয়েছিল? তো এক্ষেত্রে কি করবো আমরা, এটা এক্স ধরে দুটো ইকুয়েশন করে একটা, মানে এক্স ধরে একটা ইকুয়েশন করে করা যায়, আবার এটা সরাসরি রেশিও দিয়েও করা যায়। তো আমরা রেশিও দিয়ে আমি প্রেফার করি। তো একটা অংশ ধরছে এক্স, তাহলে তার যদি 10% হারে 5 বছর নেওয়া হয়, তাহলে কত পার্সেন্ট হয়? 50%। হ্যাঁ, পার্সেন্ট দুই দিয়ে কেটে যাবে, আমার লেখার দরকার নেই। আর একটা হচ্ছে কি ওয়াই, আর একটা ভাগ, তো ওয়াই ইন্টু সেটার কত 9% হারে 6 বছর, তার মানে 54%। তো পার্সেন্টেজ কেটেই যাবে, তো আর দরকার নেই লেখা। তাহলে এক্স ইজ টু ওয়াই, সেটা কত হবে? সুদটা বলেছে সমান, যদি বলতো সুদ আসল সমান, তাহলে কিন্তু আমরা 150 আর 154 লিখতাম। ওকে, এখানে বলেছে সুদ সমান। ওকে, এই যে সুদের সমান হয়, তো সেটা আমরা সমান করব। এটা হচ্ছে 54 ইজ টু 50, তার মানে
27:25। তাহলে এই 10% হারে মানে এক্স এর মানটা বের করতে বলেছে 27-এর মান, তার মানে 2600 ইন্টু 27/52, 26 100, 26 2 50, 3 5 2 10 3 13 0, 1350 হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরে কোশ্চেন, কোন নদীর ধারে পিকক আইল্যান্ডটি অবস্থিত হবে? এখানে কোন নদীর ধারে পিকক আইল্যান্ডটি অবস্থিত? এখানে কি নদী, টি হবে এটা। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র। এটা হচ্ছে আসামের গুয়াহাটিতে অবস্থিত পিকক আইল্যান্ড। ওকে, অপশন এ। পরের কোশ্চেন, এখানে বলেছেন নিচের সংখ্যাগুলির কোনটির স্থান পরিবর্তন প্রদত্ত সমীকরণটিকে সঠিক করবে? অর্থাৎ এই যে সমীকরণটা আছে এটা ভুল আছে, তো দুটো এক্সচেঞ্জ হবে দিয়ে সমীকরণটা সঠিক হবে। তো সেই ক্ষেত্রে কি হবে? 3 8। তো এই ক্ষেত্রে একটা, এটা অপশন টেস্টে অবশ্যই একমাত্র উপায়, তাছাড়া অন্য কিছু উপায় নেই। তবে একটা জিনিস বলি, এখানে 3 8 মানে 3 আর 8কে আমরা এক্সচেঞ্জ করব। মাথায় রাখতে হবে সবসময় যে ভাগের যে জায়গাটা, এটা না ভাগটা প্রথমে মিলে যায়, নর্মালি দশমিক আসে না, নর্মালি আসে না। তো এখানে যেহেতু আমরা দেখতেও পাচ্ছি এখানে মানে একদম রাউন্ড ফিগারে আছে, তো আমরা কি করব এখানে 3 8 আপাতত এটাকে আমরা নেগলেক্ট করছি, 8 9 মানে 8 আর 9, আরও 3 দিয়ে আছে সেটা দেখি, 3 আর 5 মানে 3 আর 5, 5 দিয়ে দেখলে 5 4 20 মিলে যাচ্ছে, তো এটাকে আমরা ট্রাই করব। ওকে, মানে এটাও একটু বুদ্ধি করে করবে। তা 8 ইন্টু 20 বিভক্ত 5 প্লাস 9 মাইনাস 3, 5-এর জায়গায় 3 হবে, সমান 38 আসছে কিনা দেখবো। 5 4 20, 4 8 32, তাহলে 32 প্লাস 9 মাইনাস 3 কত হচ্ছে? 32 41, 41 মাইনাস 3 38, একদম ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার, অপশন সি। নর্মালি ভাগেরটা প্রথমে মিলে যায়, যে ভাগের জায়গাটা। পরের কোশ্চেনটা, কোনো জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে সেই মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হবে? ওকে, তো আগে দেখেন 30% ক্ষতি হলে কত হয়। তো আমি ধরছি সেটা সিপি হচ্ছে 100, 30% ক্ষতি মানে সেটা কত? 70। এই 70টা আসলে কি করে? যে বিক্রয় মূল্যের অর্ধেক করে, তার মানে বিক্রয় মূল্যটা 70-এর ডবল, বিক্রয় মূল্য কত? তার মানে 140। তাহলে 100 যদি ক্রয় মূল্য হয় আর প্রথম বিক্রয় মূল্য 140 হয়, তাহলে কত পার্সেন্ট মানে লাভে বিক্রি করতে হবে? সেটা 40%। 100 থেকে 140 40% হয়। ওকে, তো এটাই ছিল, এটা একদম মানে এটা, এগুলো হচ্ছে বুদ্ধির অঙ্ক। হুম। পরের কোশ্চেন, রাইবোজোম কি? রাইবোজোম একটি ডিএনএ মানে সরি আরএনএ, রাইবোজোম হলো একটি আরএনএ অণু। ওকে, অপশন বি। পরের কোশ্চেন, বিষম জোটে নির্বাচন করো। জল তৃষ্ণা, খাদ্য ক্ষুধা, মেধা শিক্ষা। আচ্ছা, মানে এটা হচ্ছে একটা মানে অভাবে আর একটা যেটা সৃষ্টি হয়, মানে জলের অভাবে তৃষ্ণা, খাদ্যের অভাবে কি হয়? ক্ষুধা, মেধার অভাবে শিক্ষা হয় না, বাতাসের অভাবে দম বন্ধ হয়। তো যেটা আলাদা মানে বিষম জোট, তার মানে অপশন বি হবে অ্যান্সার। মানে মেধার অভাবে যে শিক্ষা হয় এরকম কিন্তু না, তাহলে অপশন বি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, একটা দিয়েছে কয়েকটা ফ্র্যাকশন এবং বলেছে ভগ্নাংশগুলির মধ্যে সব থেকে বড় ও সবচেয়ে ছোট ভগ্নাংশের অন্তর কত? আচ্ছা, এখানে একটা কথা বলি, 2-এর 3, তারপরে আছে 3-এর 4, তারপরে আছে 4-এর 5, তারপরে হচ্ছে 5-এর 6। এরকম যদি থাকে কোনো ভগ্নাংশ যাদের লব আর হরের ডিফারেন্স সবসময় সেম, যেমন এখানে প্রত্যেকটা একের ডিফারেন্স, ওকে, তাহলে মাথায় রাখতে হবে যে যার লবটা বড় সে সব থেকে বড় সংখ্যা। যার লবটা বড় কার? সব থেকে, লব বলতে ওপর নিউমারেটর মানে উপরেরটা। তো 5-এর 6, তার মানে এটা সব থেকে বড়। সবচেয়ে ছোট কে? যার নিউমারেটর বা লব সব থেকে ছোট মানে 2, অর্থাৎ 2-এর 3, তার মানে সব থেকে বড় 5-এর 6, সব থেকে ছোট 2-এর 3। ওকে, তাহলে কি বলেছে এর অন্তর কত? 5-এর 6 মাইনাস 2-এর 3, তাহলে কত হয়? 6 6 5 আর এটাকে 5 4 মানে 1-এর 6, 1-এর 6 হবে অ্যান্সার, অপশন ডি হবে অ্যান্সার। পরের কোশ্চিন, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি। ওকে,
পরে কোশ্চেন, যদি ডাউন শব্দটিকে এফ কিউ ওয়াই পি, অ্যাকচুয়ালি ডাউনটা এটা ক্যাপিটাল লেটারে হবে, তো ডি ও ডাব্লিউ এন এটাকে যদি এফ কিউ ওয়াই পি লেখা হয় তবে উইথ ডি ই এফ ও পি কিউ ডাব্লিউ এক্স ওয়াই এম এন ও পি, অর্থাৎ একটা জাম করে পরেরটা আছে। হ্যাঁ, তো একইভাবে তাহলে ডাব্লিউ আই টি এইচ এটা কি হবে, ওয়াই জে কে টি ইউ ভি এইচ জি এইচ আই জে, তো ওয়াই কে ভি জে, অপশান সি হবে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন, দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 12 ঘন্টা ও 16 ঘন্টায় পূর্ণ করে, একটি তৃতীয় পাইপ সেটিকে 30 ঘন্টায় খালি করে। যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় এবং একসাথে কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? সহজ অঙ্ক। তো 12, 16 আর 30 লসাগু কত হবে? 4 3 মানে 48, 48 6 8 240, 8 3 24, 240, 240 হচ্ছে লসাগু। 12, 16, 30, তাহলে 12, 20, 16, 1, 5 16 80, 8, মানে এই প্রথম দুটোতে হচ্ছে ভর্তি হচ্ছে আর এইটা মাইনাস লিখলাম, মানে কি এটাতে বেরিয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি ভর্তি? 35 থেকে 8 মানে 27, 27 ভর্তি হচ্ছে, 8 বেরিয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি প্রতি ঘন্টায় 27 ভর্তি হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? 240/27, তাহলে কত হচ্ছে? 80 3 9, মানে 80/9 ঘন্টা লাগবে। তার মানে 9 8 9 72, 8-এর 9 আওয়ার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার 8/9, অপশন এ। পরে কোশ্চেন, সুলতানি আমলে কোন বাঙালি কবি গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? কোন বাঙালি কবি? মালাধর বসু। ওকে, অ্যান্সার হচ্ছে মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। পরে কোশ্চেন, যদি কোনো বছরে 25শে অগাস্ট বৃহস্পতিবার হয় তাহলে কতগুলি সোমবার ওই মাসে আছে? এটা খুব সুন্দর কোশ্চেন। 25শে অগাস্ট বৃহস্পতিবার, অর্থাৎ আমরা দেখব যে সোমবারটা কত তারিখে পড়ছে। তার বৃহস্পতিবার মানে কি? বৃহস্পতি শুক্র শনি রবি সোম, অর্থাৎ বৃহস্পতিবারের 4 দিন পর হচ্ছে সোমবার। ওকে, তাহলে 25 তারিখের 4 দিন পর কি আছে? 26 27 28 29, মানে 29শে অগাস্ট হচ্ছে সোমবার। ওকে, মাথায় রাখতে হবে যে 28 তারিখের পর যে বারগুলো আসে সেগুলো মাসে 5খানা থাকে, আর 28 তারিখের আগে বা 28 তারিখ পর্যন্ত যে বারগুলো আসে সেগুলো মাসে 4 বার আসে। ওকে, তো সোমবারটা হচ্ছে 28 তারিখের পর 29 তারিখে, তার মানে এটা মাসে 5 বার আসবে। ওকে, এটা নর্মালি ক্যালকুলেশন, মানে ক্যালেন্ডারে এত মানে ডেপথে যাওয়ার দরকার নেই, নর্মাল কনসেপ্টটা থাকলেই হয়ে যাবে যে 7 দিনে 1 সপ্তাহ হয়, 28 তারিখে কি হয়? 4 সপ্তাহ কমপ্লিট হচ্ছে, তারপরে নতুন সপ্তাহ শুরু হয়। তার মানে কি, যে প্রথম যে এই সপ্তাহটা শুরু হয়েছিল সেটা আবার 29 তারিখে শুরু হচ্ছে। ওকে, তো এখানে সোমবার হবে 5 বার আসবে, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্থের অনুপাত 5:1, এখানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত কিন্তু দেয়নি। হ্যাঁ, এই জায়গাটা একটু চালাকি করেছে, পরিসীমার প্রস্থ অনুপাত দিয়েছে। ওকে, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হয় তবে দৈর্ঘ্য কত? আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা এক্স। ওকে, তার মানে এমনিও বের করা যায়, আরামসেই বের করা যায়, আমি এখানে যেহেতু ক্যালকুলেশন করছি বলে আমি এটা লিখে করছি, না হলে 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 5, তার মানে কি 2x ইকুয়াল টু 2 ওদিকে চলে গেলে 3 থাকে, তাহলে x ইকুয়াল টু 3/2। ওকে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ এল ইন্টু বি, সেটা কি হবে? সেটা হচ্ছে 3/2 আর ওটা কি 1, তার মানে কি এটা 3:2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ। তার মানে আমি ধরে নিতে পারি, আর তাহলে ক্ষেত্রফল কত হবে? ধরে নিতে পারি একটা 3x আর 2x, তার মানে 3x ইন্টু 2x ইকুয়াল টু হচ্ছে 216, তার মানে 6x² ইকুয়াল টু 216, তাহলে x² ইকুয়াল টু হচ্ছে 36 আর x ইকুয়াল টু 6, অর্থাৎ যে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা 3x আর 2x ধরেছিলাম, দৈর্ঘ্য কত? এটা ধরেছিলাম 3x আর প্রস্থ 2x, তার মানে 3xটা দৈর্ঘ্য হচ্ছে, x এর মান 6 হলে দৈর্ঘ্য হচ্ছে 18। ওকে, তো 18 হচ্ছে অ্যান্সার, এটাই
অ্যান্সার অপশান বি। পরে কোশ্চেন, আলোর গতিবেগ কে নির্ণয় করেন? আলোর গতিবেগ নির্ণয় করেন রোমার। ওকে, গতিবেগ এর মানে ভ্যালুটা কত? আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পৃথিবীর সবচেয়ে গতি সম্পন্ন কোনো বস্তু সেটা হচ্ছে আলো। ওকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরে কোশ্চেন, একটি লাইনে 55 জন বসে আছেন। বাদিক থেকে আপনি যদি 33তম স্থানে বসে থাকেন তাহলে ডান দিক থেকে কতজনের পরে আপনি বসে আছেন? কোশ্চেনটা একটু ট্রিকি আছে, যে এই একটা লাইন, আমি 33 নম্বরে বসে আছি, 33 পজিশনে এটা, তাহলে কতজনের ডান দিক থেকে, বাদিক থেকে 33-এ, তাহলে ডান দিক থেকে 55 - 33 হয় কত? 22। তো ডান দিকে আছে 22 জন লোক। এবার দু রকম থাকতে পারে, ডান দিক থেকে কততম পজিশনে, তাহলে 22 প্লাস 1 হবে, আর এখানে কিন্তু সেটা বলেনি, বলেছে কতজনের পরে বসে আছেন, তার মানে কতজনের পরে, সেটা হচ্ছে 22 জনের পরে। অপশন সি হবে অ্যান্সার। ওকে, তো 22 জনের পরে বসে আছেন। যদি বলতো ডান দিক থেকে কততম স্থানে বসে আছেন, তখন কিন্তু আমরা 22 + 1 33 করতাম। ওকে, পরে কোশ্চেন, অনিল, কমল এবং বিনি যথাক্রমে 8,000, 4,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করলো। অনিল 8 মাস পর চলে গেল। যদি 8 মাস পর এত টাকা লাভ হয়, মানে 4005 লাভ হয়, তাহলে মানে এখানে 1 বছরের কথা বলেইনি, এখানে পুরো ব্যবসাটা চলেছে 8 মাস। ওকে, আর তার মধ্যে অনিল 6 মাস পর চলে গেছে। তাহলে আমাদের যে লাভের অনুপাতটাকে বের করে নিই। আচ্ছা, এখানে 8,000, 4,000 আর 8,000 আছে, তো আমি প্রথমেই 3টে জিরো বাদ দিয়ে দিচ্ছি। তো অনিল এর 8,000 টাকা, এটা কত? 6 মাস পর চলে গেছে, মানে 8 × 6। আচ্ছা, এটা অনিল, কমল আর বিনি, 8 × 6, তারপরে হচ্ছে 4 × 8, তারপরে কমল পুরো টাইমটা ছিল, তারপরে বিনি হচ্ছে 8,000, 8 × 8, তাহলে 8 8 8 কেটে গেল, ওদিকে 2 দিয়ে কাটবে, 3 2 4, তার মানে 3:2:4। তাহলে কমলের ভাগ কত? কমল হচ্ছে 4005 ইন্টু, কমল মানে মাঝের জন, 2 এর 9, 4 9 36, 4 9 36, 5 9 45, মানে 890। এটা হচ্ছে অ্যান্সার। তো 890, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ ব্যবস্থা প্রস্তাব কে দিয়েছিলেন? কে দিয়েছেন? এটা দিয়েছেন বলবন্ত রায় মেহতা কমিটি। ওকে, ত্রিস্তরীয় পঞ্চায়েত মানে যে পঞ্চায়েত সমিতি, আর সরি মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, যে 3টে স্তর পঞ্চায়েত ব্যবস্থার, সেই এটা মানে প্রস্তাবটা কে দিয়েছিলেন, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ওকে, এটা 1957 সালে গঠিত হয়, মানে এটা গঠিত হয় 1957 সালে। পরে কোশ্চেন, নিউ দিল্লি রেল স্টেশন থেকে ট্রেন প্রতি 2.3, আচ্ছা এটা 2.30 না, এটা হবে 2.5 ঘন্টা, অর্থাৎ এরকম দেওয়ার কথা, এটা কোনো কারণে টাইপ মিস্টেক হয়ে গেছে, মানে 2.5 ঘন্টা এরকম দেওয়ার কথা। ওকে, 2.3, জানি না তোমরা কি করেছো, 2.3 এক জিনিস, আর 2 ঘন্টা 30 মিনিট কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, মানে 2.5 ঘন্টা 2.5, তো এটা এরকমই হবে। 2.5 ঘন্টা পর পর লখনৌর উদ্দেশ্যে রওনা হয়। একটি ঘোষণা হয়েছিল যে লখনৌর উদ্দেশ্য ট্রেন 40 মিনিট আগে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী ট্রেন ছাড়বে 6 PM। কোন সময়ে ঘোষণাটি হয়েছিল? অর্থাৎ 2.5 ঘন্টা পর পর যদি ছাড়ে আর 40 মিনিট আগে হয়ে গেছে, তার মানে কি এরপরে আরো কতক্ষণ পর, মানে 2.5 ঘন্টা থেকে 40 মাইনাস করে দিলে 1 ঘন্টা 50 মিনিট পর, তো 1 ঘন্টা 50 মিনিট পর 6টা বাজবে। তাহলে এখন কটা বাজে? এখন বাজবে 6টা বাজে। যেতে বিয়োগের জন্য কি করতে হয়, 6টাকে আমরা ঘন্টার মিনিটে করে নিয়েছি, মানে 5টা 60, তাহলে 1 ঘন্টা 50 মাইনাস করলে হবে কত? 4 ঘন্টা 10। তো এখন বাজবে 4টে 10 অ্যাকচুয়ালি। তো অপশানে কোনোটাই নেই, তো অপশান ডি হবে অ্যান্সার, কোনোটাই নেই। পরের কোশ্চেন, নিচে দেওয়া বস্তুগুলির মধ্যে সম্পর্ককে সবচেয়ে ভালো উপস্থাপন করে এমন চিত্রটি শনাক্ত করো। হ্রদ, বৃষ্টি এবং জল। আচ্ছা, এখানে এটাও এর ডব্লিউপি পরীক্ষাতে একটা এটা নিয়ে খুব কনফিউশন চলছে, এরকম কনফিউশন থাকে অনেক সময়, এটাও একটু কনফিউজিং আছে, যে জল আলাদাভাবে ধরতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমি ধরছি নদীর জল
বা যে নদীর জল নর্মালি যেটা পানীয় জল, সেই জলের উৎস দুটো হতে পারে, একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে হ্রদ। ওকে, তো সেই অর্থে জল যার দুটো উৎস, হ্রদ আর বৃষ্টি বা অন্যান্য থাকতে পারে, জলে যতগুলো উৎস তার মধ্যে একটা বৃষ্টি বা হ্রদ দুটোই হতে পারে, সেই অর্থে আমি ডি অ্যান্সার নিচ্ছি। ওকে, পরের কোশ্চেন, রমণের কাছে কিছু মুরগি এবং ছাগল রয়েছে, মোট মাথার সংখ্যা 81 এবং পায়ের সংখ্যা 234 হলে রমণের কাছে কয়টি ছাগল আছে? এই অঙ্কটা খুব কমন মানে কোশ্চেন। তো এটা কি করব, 81 মানে সবার যদি মুরগি হতো তাহলে কত হতো, সবার দুটো করে পা থাকতো, তাহলে তাহলে থাকতো 162, আর আছে 234, তাহলে 162 মাইনাস করে তাহলে কত হয়, 2 আর 7 72, তার মানে 72টা আছে কি গরুর এক্সট্রা পা, তার মানে কতগুলো গরু, 2 দিয়ে ভাগ করলে 36, 36টা হচ্ছে গরু। 2 দিয়ে কেন ভাগ করলাম, 4 না, তা না, আমি একটু 2টা প্রথমেই ধরেছি, দুটো করে এক্সট্রা গরুর আছে সেই জন্য 2 দিয়ে ভাগ করলাম 36। এটা আরো অনেকভাবে করা যায়, এর ইকুয়েশন করে করা যায়, আবার এটা অ্যালিগেশনে করা যায়, যে সেটা আচ্ছা অ্যান্সার 36। অপশন সি আমি অ্যালিগেশনেও করা যায়, সেটা হচ্ছে ধরে নিতে হয় যে সবগুলো যে মুরগি হয় তাহলে 162, আর সবগুলো যদি গরু হয় তাহলে হবে 4 আর 32, আর অ্যাকচুয়ালি আছে 234। তো এটার বিয়োগফল এখানে লিখতে হয়, আর এটার বিয়োগফল এখানে লিখতে হয়, দিয়ে একটা অনুপাত পাবো, সেই অনুপাতে এই 81টাকে ভাগ করে নেব, কারণ 81টা তো প্রাণী আলটিমেটলি, তো সেভাবেও করা যায়, আমি এটা আর করছি না, তোমরা চাইলে করে দেখতে পারো। পরের কোশ্চেন, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? বইটির রচয়িতা হচ্ছে খুশবন্ত সিং, ইন্দিরা গান্ধী রিটার্নস। আচ্ছা, পরের কোশ্চেন, কোন সাংকেতিক ভাষায়, মানে কোনো সাংকেতিক ভাষায় অপারেশনকে NOD বা এইভাবে লেখা হয়, তাহলে একইভাবে ইনভিজিবলকে কিভাবে লেখা হবে, মানে কি লেখা হবে, তাহলে OPERATION, অপারেশন, NODQBUJPO এভাবে লেখা হচ্ছে। এই ক্ষেত্রে NOOP, আচ্ছা এই ক্ষেত্রে DQRAB। আচ্ছা, এই চারখানা, প্রথম চারখানা হচ্ছে 1 করে মাইনাস অপারেশন থেকে, আর তার মানে ও তার আগের অ্যালফাবেট আছে, প্রত্যেকটা যে অ্যালফাবেট তার আগের অ্যালফাবেট আছে। আর তার ডান দিকের গুলো, চারটের পর থেকে যেগুলো আছে ATION, এগুলো হচ্ছে পরের অ্যালফাবেট আছে। ওকে, তো একইভাবে ইনভিজিবল এই ক্ষেত্রেও হবে কি, প্রথম চারটে, অর্থাৎ এই প্রথম চারটে আগের, অর্থাৎ HIMNUVHIHMUH, তারপরে এরপর থেকে পরেরগুলো, মানে এস এর পর TIJBCLMEF, তো এটা হবে অ্যান্সার অ্যাকচুয়ালি TJCMF, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একজন সাঁতারু স্রোতের দিকে সাঁতার কেটে 30 কিমি গিয়ে আবার আগের অবস্থানে স্রোতের বিপরীতে ফিরে আসে 8 ঘন্টায়, মানে 30 কিমি গেল, আবার টোটাল মানে গিয়ে আবার ফিরে আসলো, তার মানে কি প্রথমে স্রোতের দিকে গেছে, মানে পরে স্রোতের বিপরীত দিকে ফিরে এসেছে 8 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ স্রোতের গতিবেগে 4 গুণ হলে স্রোতের গতিবেগ কত? ওকে, এই হচ্ছে কোশ্চেন। তো আমাকে এখানে একটু ধরে নিতে হবে ইকুয়েশনটা করে নেওয়ার জন্য, স্রোত অর্থাৎ কারেন্ট ধরে নিচ্ছি আমি, কারেন্টের স্পিড হচ্ছে এক্স, তাহলে বোটের স্পিড মানে বি ধরছি আমি, তার কত 4 গুণ মানে 4x, যাওয়ার সময় স্রোতের দিকে, তার মানে সময় লেগেছে 30, ডিস্টেন্স বাই স্পিড, আর যাওয়ার সময় কি যোগ হবে, তাহলে x + 4x মানে 5x, আর সময় কি বিয়োগ হবে, তার মানে 30/4x - 3 মানে 3x, এটাই হচ্ছে টোটাল টাইমটা কত 8 ঘন্টা। এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এক্স এর মান আমাকে অপশনগুলো থেকে দেখে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, না হলে আবার ইকুয়েশন সলভ করে বের করা মানে টাইমটা বেশি লাগে। তো আমরা দেখে নিই, এক্স এর মধ্যে 1 হয় তাহলে 5 6 30, 6 আর 6 10 16 হচ্ছে না। এক্স এর মধ্যে 2 হয় তার মানে কত হবে 10, তাহলে 10 দিয়ে 30 কাটলে হচ্ছে 3, আর 2 6 5, হ্যাঁ হয়ে যাবে। এক্স এর মধ্যে 2 হয় তাহলে কি 30/5
10, এটা 3, আর এটা যদি 2 হয় তাহলে 30/6 সমান 8ই তো হয় অ্যাকচুয়ালি। তো এক্স এর মান হবে অ্যাকচুয়ালি কত? 2, অপশান বি। মানে স্রোতের যে গতিবেগ সেটা হচ্ছে 2। পরে কোশ্চেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য ভূমিভাগে ন্যূনতম কত শতাংশ অরণ্যের প্রয়োজন? তো আমরা এটা সবাই জানি, খুব কমন কোশ্চেন এটা। 33%, অর্থাৎ 1/3 ভূমি মানে বনভূমি থাকা প্রয়োজন। পরে কোশ্চেন, বালক বৃন্দের সারিতে 29 জনের মধ্যে রোহিত বাম দিক থেকে 17তম স্থানে এবং করণ একই সারিতে ডান দিক থেকে 17তম স্থানে রয়েছে। তাহলে ওই সারি তাদের মধ্যে কতজন বালক আছে? মানে এই একটা লাইন, রোহিত আছে বাম দিক থেকে 17তম স্থানে, মানে এখানে হয়তো রোহিত 17তম স্থানে আছে। আর আরেকজন কি আছে? করণ, সে ডান প্রান্ত থেকে মানে এদিক থেকে সে আছে 17তম স্থানে। ওকে, তাদের মধ্যে কতজন আছে এটা দেখার জন্য শুধুমাত্র যে কোনো একজনের দুই দিক থেকে দেখলেই হয়ে যাবে আর কি। যে কোনো একজন, মানে যেমন রোহিতের কথাই বলি, রোহিত বাম দিক থেকে 17তম স্থানে আছে, তার ডান দিক থেকে দেখে নেবো কততম স্থানে। 29 - 17 + 1, তার মানে কত হবে? 29 - 17 + 1 মানে 13 হবে। তাহলে রোহিত বাম দিক থেকে 17 আর ডান দিক থেকে কত? 13। তার মানে যে ডান দিক থেকে ধরি, করণ আছে 17তে আর রোহিত আছে 13তে। ওকে, 13তে, তার মানে রোহিত আছে 13তে। এর মাঝে কতজন আছে? 13, 14, 15, 16, 3 জন আছে মাঝে। ক্লিয়ার? তো 3 জন হবে অ্যান্সার। এই পরের কোশ্চেন, এক ব্যক্তির বেতন ধাপে ধাপে 20%, 15% এবং 10% হ্রাস পায়। হ্রাসপ্রাপ্ত বেতন প্রায় কত শতাংশ বাড়লে? প্রায় কত শতাংশ মানে আমার একটা হয়তো এটা এক্সাক্ট বেরোবে না। প্রায় কত সময় বাড়লে তা পূর্বের বেতনে মানে ফিরে যাবে। তাহলে আমরা দেখি 20%। আচ্ছা, 3টে যেহেতু আছে আমরা সাকসিভে করছি না, সরাসরি পার্সেন্টেজে করে দিচ্ছি। প্রথমে 100 ছিল, তাহলে 20% কমলে মানে কত হবে? 80/100। তারপরে আবার 15 কমছে, তার মানে 85/100 ইন্টু 10 কমছে, অর্থাৎ 90/100। একটা 100 কেটে গেল, দুটো জিরো আর একটা 100 গেল। 5, 17, 5, 20, 4, 5, 4, 2। তার মানে এটা হচ্ছে 34 ইন্টু 9/5। তার মানে 4 9 36, 6 3 27, 300/5। তার মানে এটা হচ্ছে 5 6 30, 5 একে 5, 5 দুগুণে 10। 61.2% বর্তমানে আছে। মানে 100 ছিল, এখন পার্সেন্ট না সরি, 100 ছিল, এখন আছে 61.2। তাহলে এই হ্রাসপ্রাপ্ত বেতন অর্থাৎ 61.2 মানে 61 টাকা 20 পয়সা, এখান থেকে 100তে আবার ফিরে যেতে গেলে কত বাড়াতে হবে? তাহলে কত বাড়বে কত? 100 মানে 61.2 মানে 38.8। তার মানে 38.8 বাই কত? কার থেকে বাড়বে? 61.2, 61.2 ইন্টু 100। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 4 4 9 36, 2 4 7 28, 4 একে 4, 2 4 5 20, 4 3 12। তার মানে এটা হবে 97,000/153। এটা ক্যালকুলেশন করে আমরা পাবো 63.39 এত। তার মানে কত পার্সেন্ট এটা? 63%, অর্থাৎ অপশন ডি। কারণ প্রায় বলেছে, এই যে প্রায় কত শতাংশ, অর্থাৎ মানে তার কাছাকাছি যে নাম্বারটা মানে 63%-এর কাছাকাছি। অ্যান্সার ডি হবে। পরে কোশ্চেন বি, তারপরে ড্যাশ সি সি এ সি সি এ, তারপরে ড্যাশ, তারপরে এভাবে চলছে। তাহলে কি হবে এটা? আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে সবচেয়ে বড় আমাদের একটা মানে ক্লু এখান থেকে পেয়ে যাচ্ছি, সি সি এ সি সি। তার মানে সি সি, তার মাঝে এ সি, তার মানে তার আগে অবশ্যই বি ছিল। বি, বি এর এ, তো এখানে একটা বি হতে পারে। ওকে, তারপরে কি হবে? এ এ বি, এ এ বি বি সি, বি বি, তারপরে কি হবে? সি সি এ, আবার সামথিং কিছু একটা হবে। ওকে, তাহলে কি হচ্ছে এটা? বি এ এ বি সি, বি এ বি সি, মানে অপশন এ হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি অধাতু ও উজ্জ্বল চকচকে? এটা আয়োডিন।
কার্বন কিন্তু নয়, কারণ কার্বন মাথায় আসতে পারে, কার্বনের সমস্ত রূপগুলো কিন্তু উজ্জ্বল না। কার্বনের যেমন একটা রূপ হচ্ছে ডায়মন্ড, ওকে, সেটা হয়তো গ্রাফাইটও কিছুটা চকচকে, কিন্তু সবগুলো নয়। কিন্তু আয়োডিন অধাতু এবং উজ্জ্বল, তো আয়োডিন হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চিন, এক্স ইকুয়াল 3 - 2√2, তাহলে √x+1/√x। এটা কখনো এক্স স্কোয়ার বা অন্য কিছু, বা এটাও থাকতে পারে। তো এক্স যদি 3 - 2√2 হয়, আমরা সব সময় দেখে নেব, আর একটা 1/x একটা ব্যাপার আছে, তো 1 এই 3-এর স্কোয়ার আর তারপরের অংশটা, এটা স্কোয়ার ডিফারেন্স যদি 1 হয়, সব বেশিরভাগ ক্ষেত্রে সেরকমই থাকে, 1 হলে 1/x এর ভ্যালু হবে শুধুমাত্র মাঝের যে সাইনটা চেঞ্জ হয়ে 3 + 2√2। ওকে, তাহলে x+1/x সমান কত? এই দুটো যোগ, 3 - 2√2 +3 + 2√2, তো এটা কেটে গেল, আলটিমেটলি থাকছে কত? 6। √x+1/√x তার স্কোয়ার কত হবে? x+1/x প্লাস 2 × ab, আর √x কেটে যাবে, তো আমি আর লিখছি না। x+1/x এর মান কত? 6 + 2 পড়ে থাকছে, তাহলে √x+1/√x কত হবে? √6 আর 2 যোগ করলে 8, তাহলে সেটা কত হচ্ছে? 2√2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন, আর্থ ডে কবে পালিত হয়? আর্থ ডে কবে পালিত হয়? আর্থ ডে পালিত হয় এপ্রিল মাসের 22 তারিখ, অর্থাৎ অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, 22শে এপ্রিল। পরের কোশ্চেন, a:b সমান 3:4, b:c সমান 4:7 হয়, তাহলে এটার ভ্যালু বের করতে বলেছে। কি করব আমরা? a:b সমান 3:4 আর b:c সমান 4:7। আচ্ছা, এখানে b এর কোনো চেঞ্জ করার দরকার নেই, তাহলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি a:b:c সমান 3:4:7। ওকে, তাহলে a + b + c/c, তার মানে কত? এই সবগুলোর যোগফল, মানে 7 × 7 = 14, 14 বা c এর মান 7, তার মানে 2, 2 হচ্ছে অ্যান্সার, অপশান বি। পরের কোশ্চেন, নিম্নে উল্লিখিত কোনটি প্রকৃত ফল নয়? কোনটি প্রকৃত ফল নয়? সেটা হচ্ছে কি? আপেল, অপশান সি। কেন প্রকৃত ফল নয়? কারণ এটা হচ্ছে থ্যালামাস থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় আপেলটা, এটা প্রকৃত ফল নয় অ্যাকচুয়ালি, বা এগুলো প্রকৃত ফল। ওকে, পরের কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নে পরস্পর সম্পর্কিত 3টি শব্দ রয়েছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে একটি শব্দ বেছে নাও যার সাথে প্রদত্ত শব্দগুলো সাদৃশ্য রয়েছে, অর্থাৎ জ্যাম, জেলি, আচার, এর সঙ্গে কোনটা? আচ্ছা, জ্যাম, জেলি, আচার এগুলো সবই কোনো না কোনো ফল থেকে তৈরি হয়। ওকে, জ্যাম, জেলি আমরা জানি, ম্যাঙ্গো জেলি, অমুক জেলি, তমুক জেলি, আচারও আমরা জানি। তো এর মধ্যে আছে মোরব্বা। ওকে, সংরক্ষক তো আলাদা জিনিস, যে সংরক্ষণ করে। মাখন তো কোনো ফলের মধ্যেই পড়ে না, আঙুর নিজে একটা ফল, কিন্তু ফল থেকে তৈরি তো হয় না, তো মোরব্বাটা ফল থেকেই তৈরি হয়, তো মোরব্বা হচ্ছে অ্যান্সার, অপশন বি। পরে কোশ্চেন, একটি বাদুড় একটি খুঁটিতে 6 মিটার ওঠে এবং পরের মিনিটেই 3 মিটার পিছলে যায়। আচ্ছা, এখানে বলে দেয়নি যে বাদর একটি খুঁটিতে 1 মিনিটে 6 মিটার ওঠে, হ্যাঁ, কিন্তু এখানে অবশ্যই বলা নেই। তবে আমরা এই কোশ্চিনটা সম্পর্কে সবাই আমরা মানে কিছু না কিছু জানি, ব্যাপারটা এরকমের দিলে অবশ্যই ওটা বেটার হতো। তবে যেহেতু বলে দেয়নি, তবে আমরা কোশ্চেনটা পড়েও বুঝতে পারছি যে পরের মিনিটে 3 মিটার নেমে যায়, তো আমরা প্রথম মিনিটে 6 মিটার উঠেছে এটা কিন্তু ধরে নেব। তাহলে 1 মিনিটে 6 মিটার ওঠে এবং পরের মিনিটে 3 মিটার নেমে যায়। যদি খুঁটিটি 60 মিটার লম্বা হয়, তাহলে খুঁটিটির উপরে পৌঁছতে বাঁদরটির কত সময় লাগবে? অর্থাৎ 1 মিনিটে 6 মিটার ওঠে এবং পরের মিনিটে 3 মিটার পিছলে নিচে নেমে যায়, তার মানে কি 2 মিনিটে সে কতটা ওঠে? 3 মিটার। ওকে, আর আমরা হিসাব করব কত? 60 - 6, যেহেতু 6 মিটার উপরে ওঠে, এটা বাদ দিয়ে এই 54 মিটার নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেখি 3 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, তাহলে 54 মিটার উঠতে কত সময় লাগবে? 3 কত? 18 54, তার মানে 2কে 18 দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে কত? সেটা 36 মিনিট।
এই 54 মিনিট উঠলো, এর পরের মিনিটে কি 1 মিনিটে 6 মিটার ওঠে, এই যে মানে কমপ্লিট, এবার তো নিচে নামা কমপ্লিট হলো, এর তারপরের মিনিটে কি হবে, ও সে উপরে উঠবে, আর পরের মিনিটে কি 6 মিটার উপরে উঠে পৌঁছে যাবে। তার মানে কি 54 আর 6 60, তার মানে এই 36 আর তার পরের মিনিট 1 মিনিট, অর্থাৎ 37 মিনিটে সে কি পৌঁছে যাবে উপরে। মানে অ্যান্সার হচ্ছে 37 মিনিট, অপশান সি। তো আমাদের 50টা কোশ্চেন এখানে এক্সপ্লেনেশন শেষ হলো। যে বাকি যে অংশটা তোমরা পরের পার্টে দেখে নাও। ওকে, তো এখানে আমরা শেষ করি এই পার্টটা আর কি।